হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত এস ক্লাসেস। জেনারেল সায়েন্সের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো দেখো, 2019 সালের প্রিলিমিনারি পরীক্ষার যে আমাদের কোশ্চেন এসেছিল, সেখানে কতগুলো ছিল যে 100 নম্বরের কোশ্চেন হয়, তার মধ্যে 25 নম্বরের অঙ্ক থাকে, ঠিক আছে। আর 75 নম্বরে কী থাকে বলো তো, আমাদের জিএস থাকে। তো জিএসে দেখো আমাদের ওয়েটেজগুলো ভালো করে হিসাব করে নিতে হবে যে কোথায় বেশি আমরা ইমফ্যাসিস দেবো। দেখো, এই 75-এর মধ্যে কিন্তু আমরা 3টে পার্টে যদি আমরা ভাঙতে পারি, ঠিক আছে, 3টে পার্টে। দেখো, জেনারেল সায়েন্সে মোটামুটি থাকে 20 থেকে 25খানা কোশ্চেন, ঠিক আছে। তোমার ইতিহাস, ভূগোল আর পলিটি থেকে থাকে মোটামুটি 25খানা কোশ্চেন, 25 এর আশেপাশে হতে পারে। আর হচ্ছে তোমার সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, সাধারণ জ্ঞান, আর হচ্ছে তোমার কী বলো ওটাকে, আর্ট অ্যান্ড কালচার, এখান থেকে থাকে মোটামুটি 25খানা কোশ্চেন। তো টোটাল দেখো আমাদের ওয়েটেজ তুমি যদি হিসাব করে দেখো, তাহলে মোটামুটি 25খানা না হলে 25খানার আশেপাশে আমাদের জেনারেল সায়েন্সের কোশ্চেন থাকে, ঠিক আছে। তো দেখো, আমি যে 2019 সালের যে পরীক্ষাটা হয়েছিল, সেখান থেকে দেখো সাবজেক্ট আর মার্কস দুটোকে ডিভিশন করে ভাগ করে দিয়েছি। দেখো, ফিজিক্সে এসেছিলো 5খানা কোশ্চেন, কেমিস্ট্রিতে এসেছিলো 8খানা কোশ্চেন, আর বায়োলজি এসেছিলো কত, 9খানা কোশ্চেন। টোটাল আমার 22খানা কোশ্চেন এসেছিলো। আমি বললাম দেখো, হয় 22খানা 25-এর কাছাকাছি, তাই না? তার মানে 25% আমাদের জিএস থেকে, আমাদের জেনারেল সায়েন্স থেকে আসে, ঠিক আছে। এই হিসাবটা যে করতে পারবে না, তারাই কিন্তু পরীক্ষার হলে বাজিমাত করতে পারবে যে কোথায় কীভাবে আমরা এমফাসিস দেবো, ঠিক আছে। এবং এই কোশ্চেনগুলো আমরা যে আলোচনা করব, সেগুলো কিন্তু খুব ফুল ডিটেলসে, এখান থেকে যদিও এদিক ওদিক যদি একটা কোশ্চেন আসে, সেগুলোও আমরা এখান থেকে পেরে যাব, ঠিক আছে। তাহলে আমাকে এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা যারা মিসেলিনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি, তারা কিন্তু জেনারেল সায়েন্সের জন্য 25% আমাদেরকে ভালো করে তৈরি হয়ে যেতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এবং যেটা আমরা আলোচনা করব সেটা চুলচেরা আলোচনা, ঠিক আছে। ওখান থেকে যে টাইপের কোশ্চেন আসে সেইগুলো করব, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি ক্লাসটা, এবং ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, আমি কি বললাম যে জেনারেল ফিজিক্সে এসেছিলো 5খানা কোশ্চেন। তা দেখো, প্রথম কোশ্চেনটা কী আছে, দেখো তোমাদের, যে সংকট উষ্ণতার নিচে উপযুক্ত চাপে গ্যাস তরলে পরিবর্তিত হওয়ার কারণ কি। তো প্রথমেই আমরা বলি যে সংকট উষ্ণতা কাকে বলে, ক্রিটিক্যাল টেম্পারেচার কাকে বলে, ঠিক আছে। ক্রিটিক্যাল টেম্পারেচার তাকেই বলে যে উষ্ণতার উপরে, ঠিক আছে, যতই চাপ প্রয়োগ করো না কেন সেটা গ্যাসে পরিণত হবে না, ঠিক আছে। সেই গ্যাস তরলে পরিণত হবে না, সেই গ্যাস কখনো তরলে পরিণত হবে না, ঠিক আছে, তরলে পরিণত হবে না। সেই উষ্ণতাকে বলা হয় সংকট উষ্ণতা। কিন্তু তার সেই উষ্ণতার নিচে যদি চলে আসে, ঠিক আছে, সেই উষ্ণতার নিচে যদি চলে আসে, তাহলে চাপ প্রয়োগ করলেই কিন্তু কি বলতো, চাপ যদি প্রয়োগ করো তাহলে আমাদের তরলে পরিণত করা সম্ভব, ঠিক আছে। তাহলে এই যে উষ্ণতাটা আছে সেটাকে বলা হয় সংকট উষ্ণতা বা ক্রিটিক্যাল উষ্ণতা, ঠিক আছে, সংকট বা ক্রিটিক্যাল, বোঝা গেল। এবার দেখো, এটা একমাত্রই সম্ভব হয় তাদের মধ্যে যে এগুলো আছে, আমাদের যে গ্যাস কন্টেনারের মধ্যে গ্যাসগুলো আছে, তাদের মধ্যে গ্যাসের মধ্যে এদের আন্তঃআণবিক বল বলে একটা জিনিস আছে, ঠিক আছে। আন্তঃআণবিক বল মানে কি, ইন্টারমলিকুলার ফোর্স। মানে ইন্টারমলিকুলার বলতে গেলে কি, তাদের নিজেদের মধ্যে যে এগুলো আছে, তোমার অণুগুলো আছে, অণুগুলোর মধ্যে একে অপরের যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে বলা হয় আন্তঃআণবিক বল। সেই আন্তঃআণবিক বল যদি এদের খুব কম আছে, ঠিক আছে, আন্তঃআণবিক বলটা কম, এই টেম্পারেচার নিচে যদি আমরা চাপ প্রয়োগ করি, তখন কিন্তু কী হবে বলো তো, আমাদের তরলে পরিণত হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, কি উত্তর হলো, যে অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল কাজ করে, ঠিক আছে। সেই জন্যই তাদের উপযুক্ত সংকট উষ্ণতার নিচে আমাদের চাপে তরলে পরিবর্তিত করতে পারি আমরা, ঠিক আছে। সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। বেশ, তারপর দেখো, এখান থেকে দেখো আমরা চুলচেরা আলোচনা করব, ঠিক আছে। চুলচেরা আলোচনা বলতে গেলে কি, যে আমরা যে কোনো পরীক্ষা দিচ্ছি, যে পরীক্ষা দেওয়ার আগে মুহূর্তে যে মানে ওই পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা কিন্তু চুলচেরা মানে একদম আমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে। এবং আমরা ওখানেই বুঝতে পারবো যে কত নাম্বার কোথা থেকে আসতে পারে, ঠিক আছে। 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে, কিন্তু অবশ্যই আমাদের ওই টাইপেরই আসবে বা ওইগুলোই আসবে। দেখো কি বলছে, দেখো 2 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জাম রক্ষা করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতি কোনটি, ঠিক আছে। এটা একটা তোমার ইলেকট্রিক থেকে এসেছে, ঠিক আছে, কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি থেকে। দেখো, আমাদের প্রত্যেককে বাড়িতে দেখি আমরা কারেন্ট আছে,
ঠিক আছে, কারেন্ট ছাড়া এখন নেই বললেই চলে আর কি। তো কারেন্ট দেখো, তাহলে কারেন্ট প্রথম যে তথ্য হচ্ছে যে কারেন্টটা আমাদের বাড়িতে যেটা আসে, ঠিক আছে, আমাদের বাড়িতে যেটা আসে সেটা হচ্ছে এসি আসে, এসি কারেন্ট। দুটো কারেন্ট আছে, এসি আর ডিসি, তাহলে আমাদের এসি কারেন্ট আসে, ঠিক আছে, এসি কারেন্ট আসে বাড়িতে, ঠিক। বেশ, এবার দেখো এসি কারেন্ট আসে, এবার দেখো যে আমাদের যে প্রচুর আমার এবং 420 ভোল্টের ইয়ে আসে, ঠিক আছে, 420 ভোল্টের আমাদের কি আসে, 420 ভোল্ট থেকে আমরা বাড়িতে পাই যে ইয়েগুলো, ইলেকট্রিকগুলো, ঠিক আছে। এবার দেখো আমাদের যখন আসে তখন মেন মিটারে যখন ঢুকে, মেন মিটারে যখন কারেন্টটা ঢুকে, ঠিক আছে, মেন মিটারে যখন কারেন্টটা ঢুকে, মেন মিটারের পর আমাদের একটা সুইচ বোর্ড থাকে। তো সুইচ বোর্ডে একটা জায়গায় আছে, সেখানে একটা আমাদের ফিউজ তার থাকে, ফিউজ, ঠিক আছে। দেখো ফিউজ তার থাকে, মাথা রাখো। তো আমাদের ফিউজ তারটা রাখা হয় কেন, যে অতিরিক্ত কোনো ক্রমে যদি কারেন্টের ফ্লোটা বেশি হয়ে যায় তাহলে আমাদের ফিউজ তারের জন্য ফিউজ তারটা কেটে যায়। ফিউজ তারের বৈশিষ্ট্যটা কি বলে দিই। দেখো ফিউজ তার কার দ্বারা তৈরি করা হয়, একটা হচ্ছে তোমার সিটি, কথাটা মাথায় রাখবে, সিটি, সিটি, সিটি মানে কি, শহর, বড় শহর। তাহলে একটা হচ্ছে সীসা, ঠিক আছে, একটা সীসা প্লাস একটা হচ্ছে টিন, ঠিক, সীসা টিন। বড় শহর মানে জাংশনই হয়, ঠিক আছে, বড় বড় শহর যেগুলো হয় সেগুলো জাংশনই হয়, যার জন্য যেহেতু একটা জাংশন, ফিউজ একটা জাংশন, তাহলে সীসা থাকে কত বলো তো, 75% পরিমাণ থাকে, এটাও কিন্তু পরীক্ষাতে পড়ে, 75% থাকে সীসা। আর টিন থাকে আমার কত বলো তো, 25%, ওকে, 25% হচ্ছে টিন। তাহলে সিটি, অর্থাৎ সিটি যেহেতু বড় বড় জংশনগুলো সিটি দ্বারাই তৈরি হয়, ঠিক আছে, এমন এমন তো নেই যে সিটি মানে ছোটোখাটো জায়গায় জংশন তৈরি হয়েছে। তো সিটি এই জন্যই করা হচ্ছে, সীসা আর টিন ব্যবহার করা হয় তোমার ফিউজ তারে। এর বৈশিষ্ট্যটা কি, এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে উচ্চ রোধাঙ্ক নিম্ন গলনাঙ্ক, ঠিক আছে, উচ্চ রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক, ঠিক, রোধাঙ্ক, উচ্চ রোধাঙ্ক মানে কি প্রচুর রোধ আছে কিন্তু গলনাঙ্ক নিম্ন, নিম্ন গলনাঙ্ক প্রচুর আসে পরীক্ষাতে, ঠিক আছে, নিম্ন গলনাঙ্ক, গলনাঙ্ক, নিম্ন গলনাঙ্ক মানে কি খুব তাড়াতাড়ি গলে যায়। কারণ কি, যদি আমরা হিটিং ইফেক্ট হয়, যদি কারেন্ট বেশি ফ্লো করে, আমাদের কারেন্ট যদি বেশি ফ্লো করে হিটিং ইফেক্টের জন্য কী বলতো গরম হয়ে যায়, গরম হয়ে গেলে কী হয়, আমাদের গলে যায় তারটা, ফলে আমাদের বাড়ির যে সরঞ্জাম আছে সেগুলো বেঁচিয়ে দেয়, ঠিক আছে। যেমন ধরো যদি ইয়ে হয় তোমার, আমাদের যখন ঝড় বা যখন বিদ্যুৎ চমকায় তখন যদি আমাদের কারেন্টটা কী হয়, আমাদের কারেন্টটা বেশি ফ্লো করতে পারে, ঠিক আছে, এরকম সময় কোনো ক্রমে যদি এরকম হয় যে এই সিনটা ঘটতে পারে, ঠিক আছে। এবার দেখো এই যে ফিউজ তারটা দেখো, এটা কিন্তু আমাদের যে কানেকশান আছে তার মধ্যে সিরিজে লাগানো থাকে, ঠিক আছে, অর্থাৎ শ্রেণী সমান্তরাল শ্রেণীতে লাগানো থাকে, শ্রেণী সমবায়ে লাগানো থাকে, শ্রেণী সমবায়ে লাগানো থাকে, ঠিক আছে, শ্রেণী সমবায়ে আমাদের লাগানো থাকে, বোঝা গেলো ফিউজ তারটা। তাহলে ফিউজ তারের এতগুলো তথ্য আমরা পাই, তাহলে আমরা বুঝতেই পারছি যে শর্ট সার্কিটকে রক্ষা করার জন্য আমাদের বাড়িতে যে এগুলো আছে, ডিভাইসগুলো আছে, সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বা অক্ষত রাখার জন্য আমাদের কী করতে হয় বলো তো, আমাদের ফিউজ তার ব্যবহার করা হয়, বোঝা গেল। তাহলে ফিউজ তারের আমাদের তথ্য, এবং এখানে একটা বয়নাস বলে রাখি যে আমাদের বাড়িতে যত রকমের মানে ডিভাইস থাকে অর্থাৎ যন্ত্র লাগানো থাকে, ঠিক আছে, বাড়িতে সবগুলো কিন্তু সমান্তরাল সমবায়ে, সমান্তরাল সমবায়ে, ঠিক আছে, সমান্তরাল সমবায়ে আমাদের লাগানো থাকে। এটা কিন্তু প্রত্যেকটাই প্রচুর ইম্পর্টেন্ট, যে এই যে তোমাদের চারটে কথা বললাম যে আমাদের এসি, এবার দেখো সমস্ত কিন্তু এসিতে কাজ করে না, ঠিক আছে, এসি আছে, এসি আমাদের কারেন্টে বাড়িতে ফ্লো মানে নিয়ে আসা হয়, কিন্তু যেমন ধরো ফ্যান, ঠিক আছে, ফ্যান বলো, ফ্যান, ঠিক আছে, ফ্যানটা এসি চলবে কি, এসিতে নয় ডিসিতে চলবে, ডিসিতে ওখানে একটা কনভার্টার বলে একটা আছে, এসি থেকে ডিসিতে করার বলে একটা যন্ত্র আছে, সেটাতে করে বলে ফ্যানটা একদিকে ঘুরে। কিন্তু যেমন ধরো হিটার বলো, যেমন ধরো হিটার তারপর হচ্ছে ইস্ত্রি, এইগুলো কিন্তু কী বলতো এসিতেও চলে ডিসিতেও চলে, এগুলো কোনো ব্যাপার নেই, ঠিক আছে, হিটার এদের কোনো তো ডিরেকশানের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। বেশ, বোঝা গেল। বেশ, তাহলে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশটগুলো নিয়ে নেবে। দেখো 3 নম্বরটা দেখো কী আছে, সূর্যের শক্তি উৎপন্ন হয়। তুমি যদি সত্যিই তুমি প্রিপারেশান নিয়ে থাকো, চাকরি বাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়ে থাকো, এই কোশ্চেনটা তুমি 1000বার খুঁজে পাবে, ঠিক আছে, সূর্যের শক্তি কীভাবে উৎপন্ন হয়। ঠিক আছে, তো সূর্যের শক্তি প্রথমেই বলে দিই যে তোমার কি হয়, ফিউশন হয় অর্থাৎ সংযোজন হয়, ঠিক আছে, সংযোজন বিক্রিয়া হয়, ফিউশন সংযোজন বিক্রিয়া, ঠিক আছে, রাসায়নিক সংযোজন বিক্রিয়া। তো এটা কি হয়, আমাদের
হাইড্রোজেন যুক্ত হয়ে কী হয় বলো তো, আমাদের হিলিয়াম উৎপন্ন হয়। ঠিক আছে, হিলিয়াম উৎপন্ন হয়। তাহলে এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন হলো। ঠিক আছে, তাহলে আমাদের দুটো দেখো, তাহলে পুরোটা আমাদের দুটো হিলিয়াম উৎপন্ন হয়। তাহলে এই সংযোজন পদ্ধতিতে আমাদের কিন্তু সূর্যতে এত তাপ উৎপন্ন হয়। সংযোজন, হাইড্রোজেন মিলে গিয়ে হিলিয়াম হয়, হিলিয়াম থেকে ভেঙে আবার হাইড্রোজেন হয়, এরকম করে মানে অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের সংযোজন বিক্রিয়া। বোঝা গেল? এবং দেখো, এই যে যত রকমের আমাদের যে স্টার আছে অর্থাৎ নক্ষত্র আছে, সবগুলো কিন্তু এভাবেই আমাদের কি করে, আলো এবং তাপ দেয়। ঠিক আছে, নক্ষত্র বলো, নক্ষত্র প্লাস হাইড্রোজেন বোমা। ঠিক আছে, হাইড্রোজেন বোমা। ঠিক আছে, হাইড্রোজেন বোমা এগুলো কিন্তু প্রত্যেকেই সংযোজন হয়। এবং দেখো আমি বলে দিই যে হাইড্রোজেন গ্যাস, দেখো হাইড্রোজেন গ্যাস মিলে মানে হাইড্রোজেন গ্যাসের সংযোজন মিলে আমাদের কি হচ্ছে, হিলিয়াম হচ্ছে। ঠিক আছে, তো হাইড্রোজেন মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি। ঠিক আছে, মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাস সব থেকে বেশি। ঠিক আছে, সব থেকে বেশি হাইড্রোজেন গ্যাস মহাবিশ্বে, এর থেকে কোনো গ্যাস নেই। ঠিক আছে, এবং হাইড্রোজেন গ্যাস সব থেকে হালকা গ্যাস, সব থেকে হালকা। কেন হালকা কেন বলো তো, আমাদের নিউট্রন নেই ওখানে, কিন্তু কি বলতো, নিউট্রন নেই, যার জন্য এখানে হালকা গ্যাস। ওকে, নিউট্রন নেই বলে আমাদের হালকা গ্যাস। এবং হাইড্রোজেনে দেখো 3টে আইসোটোপ আছে। ঠিক আছে, হাইড্রোজেন 3টে আইসোটোপ আছে। ওকে, হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে, একটা হচ্ছে প্রোটিয়াম, তারপর হচ্ছে তোমার ডয়টেরিয়াম, তারপর হচ্ছে কি বলতো, ট্রাইটেরিয়াম। তো দেখো এই 3টে কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ আছে। ঠিক আছে, এবং এই যে D2 আছে, এই যে ডয়টেরিয়াম, তাকে বলা হয় তোমার ভারী জলে ব্যবহার করা হয়, D2O, এটা হচ্ছে ভারী জলে ব্যবহার করা হয় আমাদের এই ডয়টেরিয়ামটা। বোঝা গেল? তাহলে আমাদের সূর্যের শক্তি একমাত্র উৎপন্ন হয় সেটা কি, হাইড্রোজেন আর হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, ফিউশন দ্বারা। ইউ যদি থাকে তাহলে ইউনিয়ন। ঠিক আছে, ফিউশন নয় কিন্তু। ওকে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে গন্ডগোল পাকিয়ে দেয় তোমরা। হ্যাঁ, তো দেখো এতগুলো আমরা তথ্য এই কোশ্চেন থেকে পেলাম। আমি বারবার করে বলছি যে আমরা চুলচেরা আলোচনা করব, এখান থেকে যদি এদিক ওদিক একটা কোশ্চেন আসে তাহলে কিন্তু এগুলোই আসবে, বাকিগুলো আসবে না। এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে আমাদের হিলিয়াম, যেটা আমাদের যে এগুলো আছে, আমাদের যে পারমাণবিক খনিগুলো আছে, তেজস্ক্রিয় খনি আছে। ঠিক আছে, তেজস্ক্রিয় যে খনিগুলো আছে, এই তেজস্ক্রিয় খনিতে, ঠিক আছে, এইগুলো থেকে আমাদের হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়, হিলিয়াম গ্যাস। ওকে, হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। তাহলে আমাদের সূর্যের শক্তি হয় হাইড্রোজেন আর হিলিয়াম। দেখো তুমি পড়াশোনা তো করবেই, অবশ্যই নিজেকে তোমাকে পড়াশোনা করতেই হবে, কিন্তু তার আগে তোমাকে কি বলতো, একটা নির্দিষ্ট ওয়েতে চলতে হবে, প্রসেসে চলতে হবে, নাহলে তুমি পারবে না। ঠিক আছে, এখনকার কম্পিটিশনের বাজারে তুমি পারবে না। দেখো বৈদ্যুতিক তারে একটা অন্তরক উৎপাদন আবরণ থাকে, সাধারণ ব্যবহার করা হয়। বৈদ্যুতিক তার তো বুঝতেই পারছো, বৈদ্যুতিক তারে যে একটা কোটেড একটা আবরণ থাকে। ঠিক আছে, যেমন ধরো যে আমাদের যে এখন কেবিল দিচ্ছে। ঠিক আছে, আগে তো ধরো এমনি ওপেন তার থাকতো, তো কেবিল দিচ্ছে, কেবিলের উপরে একটা থাকে, তাহলে ওটা কি, ওটা পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। কি এটা, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, এটা কিন্তু আমাদের থাকে। ঠিক আছে, গ্রাফাইট, এখান থেকে একটা বলে দিই, গ্রাফাইট হচ্ছে একমাত্র অধাতু। ঠিক আছে, একমাত্র অধাতু যেটা আমাদের কারেন্ট ফ্লো করে, একমাত্র অধাতু, পৃথিবীর একমাত্র অধাতু হচ্ছে সেটা হচ্ছে গ্রাফাইট, সেটা কারেন্ট ফ্লো করতে ব্যবহার করা হয় গ্রাফাইট। ঠিক আছে, তাহলে আমাদের যে বৈদ্যুতিক তারগুলো আছে সেইগুলোকে পিভিসি করতে, আমাদের কোটেড করতে ব্যবহার করা হয়। দেখো 5 নম্বরে দেখো, তার মানে আমাদের দেখছি যে 5 নম্বর 5টা কোশ্চেনের মধ্যে দেখো আমাদের কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি থেকে তিনখানা কোশ্চেন হয়েছে, তাই না? ফিজিক্স তো প্রচুর চ্যাপ্টার আছে, তো প্রচুর চ্যাপ্টার থাকা সত্ত্বেও দেখো আমাদের কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি থেকে কত হয়েছে, 3-4খানা কোশ্চেন আছে, এইগুলোই দেখছি। দেখো এটাও কিন্তু কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি থেকে এসেছে, যে রোধের সমান্তরাল সমবায় যে রাশিটি ধ্রুবক থাকে। ঠিক আছে, রোধের সমান্তরাল সমবায়, আমি এখনই বললাম যে সমান্তরাল সমবায়ে যদি আমি মানে তোমার তুল্যরোধ বার করতে চাই, তাহলে আমার যদি দেখা গেলো যে R1 একটা আছে, R2 একটা আছে, এটাকে যদি আমি সমান্তরালে ব্যবহার করতে চাই, তাহলে সবসময় তুল্যরোধটা হয় যে R1 বাই 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, 1/R2। তাহলে আমি যদি এটাকে করি কীভাবে বলো তো, R1 R2, ঠিক আছে,
R1 প্লাস R2 আমি যদি পুরোটাই R দিয়ে ইয়ে করি, তাহলে আমার দেখো এটা হচ্ছে তুল্য রোধ। এটা কোথায়? সমান্তরাল সমবায়ে। বোঝা গেল? তো সমান্তরাল সমবায়ে এটা জিনিসটা কি বলে দিই তোমাদের। দেখো সমান্তরাল সমবায়ে কি হয়, যে এই দিক থেকে একটা ওয়্যার আছে আর এদিকে একটা ওয়্যার আছে। তাহলে আমাদের এই যে আমাদের এটা আছে, এটা হচ্ছে ওয়্যার, ঠিক আছে? এটা হচ্ছে ওয়্যার, দেখো এটা হচ্ছে ওয়্যার। তাহলে দেখো যে এই পোটেনশিয়াল, দেখো এখানে আমার একটা আলাদা কারেন্ট যাবে, ঠিক? এখানে একটা আলাদা কারেন্ট যাবে I2 যাবে, আর এখানে একটা আমাদের আলাদা কারেন্ট যাবে I3 যাবে। বোঝা গেল? কিন্তু দেখো এই প্রত্যেকটাই কিন্তু এটার রোধের মান হচ্ছে R1, এটা রোধের মান হচ্ছে R2, এটা রোধের মান হচ্ছে কত? R3। বোঝা গেল? তিন রকমের আছে। এবার দেখো এদের পোটেনশিয়ালটা, এই যে এখানকার পোটেনশিয়াল আর এখানকার পোটেনশিয়াল বিভব পার্থক্য দেখো, ঠিক আছে? এই যে বিভব পার্থক্যটা কিন্তু সেম। বিভব পার্থক্য যদি সেম না হয় তাহলে কিন্তু আমাদের কী হবে বলো তো? আমাদের কারেন্ট ফ্লো করবে না, তাই না? তা দেখো আমাদের যে এই যে বিভব পার্থক্য, দেখো এখানে কী হচ্ছে, দেখো আয়ন, এখানে কারেন্টটা আলাদা, দেখো কারেন্ট আলাদা, এটা মাথা রাখো। দেখো আমাদের কারেন্ট আলাদা, যখন এটা তার যেহেতু রোধ আলাদা, এই তারটা রোধ আলাদা, সুতরাং ওখানে কারেন্ট আলাদা যাবে। তাহলে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রার কোনো গল্পই নেই আগে করা, ঠিক আছে? তড়িতের পরিমাণ তো আলাদা আলাদা যেহেতু আছে, তাহলে আমাদের কি প্রত্যেকটা তার যেহেতু আলাদা, তাহলে দেখো আমাদের তড়িতের পরিমাণও আলাদা হবে, ঠিক? বোঝা গেল? তাহলে দেখো আমাদের কি হচ্ছে, আমাদের বিভব পার্থক্য কী বলতো? আমাদের ধ্রুবক। আমাদের বিভব পার্থক্য দুটো জায়গায় কিন্তু আমাদের টোটাল পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ধ্রুবক। বোঝা গেল? পোটেনশিয়াল ধ্রুবক। এখান থেকে আরেকটা কথা বলে দিই তোমাদের, তাহলে আমাদের উল্টো ক্ষেত্রে কী হবে? শ্রেণীতে কী হবে বলো? আমাদের শ্রেণীতে সবসময় আমাদের কী হবে? কারেন্টটা অর্থাৎ তড়িতের প্রবাহ মাত্রা আইটা, তড়িৎ প্রবাহ মাত্রা সমান হবে, আই সমান হবে শ্রেণীতে, ঠিক আছে? যদি এরকম শ্রেণী হয়, এরকম একটা লাগিয়ে রাখলে, আবার একটা এখানে আরেকটা ইয়ে দিলে, আবার ইয়ে দিলে, তাহলে এখানে R1 R2, ঠিক আছে, R3। বোঝা গেলো? তো এইখানেও যা কারেন্ট ফ্লো করবে, এখানেও তা কারেন্ট ফ্লো করবে, এখানেও তা কারেন্ট ফ্লো করবে। তাহলে আমাদের কি হয়, যে শ্রেণীতে কিন্তু কারেন্টটা সেম থাকে। বোঝা গেল? কিন্তু সমান্তরালে আমাদের কি থাকে, আমাদের পোটেনশিয়াল ডিফারেন্সটা ধ্রুবক থাকে। বোঝা গেল? বেশ। এবং এখান থেকে আরেকটা কথা বলে দিই, যে তুল্য রোধটা, এখান থেকে যে তুল্য রোধটা পেলাম, যে কোনো তুল্য রোধটা সবসময় যে কোনো যে রোধ আছে তার রোধের থেকে কম হবে। সমান্তরাল সমবায়ে তুল্য রোধটা যেটা পাই আমরা, সেটা যে কোনো ওই সংশ্লিষ্ট সংযোগের মধ্যে যে আমাদের রোধটা আছে তার কি হয়, তার থেকে কম হয়। বোঝা গেল? তার থেকে কম হয়, এটা মাথা রাখো। বেশ। তারপরে দেখো, তাহলে আমাদের ফিজিক্স থেকে 5খানা কোশ্চেন এসেছিলো, এবং সেগুলো আমাদের বিশেষ করে কারেন্ট এবং ইলেকট্রিসিটি থেকে 3খানা কোশ্চেন এসেছে। দেখো কেমিস্ট্রি থেকে 8খানা কোশ্চেন এসেছে। দেখো কেমিস্ট্রি থেকে 8খানা কোশ্চেন এসেছে। যে তেজস্ক্রিয়তার একক, এটা কিন্তু ফিজিক্সেরও পার্ট, কেমিস্ট্রিরও পার্ট, তো যদিও একটা মেনলি কেমিস্ট্রির পার্ট। এটা দেখো তেজস্ক্রিয়তা, তো তেজস্ক্রিয়তা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? আমি এখনই বললাম যে তেজস্ক্রিয়তা কী হয়, এটা কিন্তু কোনো নিয়ম নীতি মানে না, ঠিক আছে? এটা কিন্তু একটা কেন্দ্রীয় বিক্রিয়া, ঠিক আছে? কেন্দ্রীয় বিক্রিয়া, অর্থাৎ কেন্দ্রীয় বলতে গেলে কী বলতো, এটা নিউক্লিয় বিক্রিয়া। কেন্দ্রীয় বলতে গেলে এটা হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া, এটা পরীক্ষাতে পড়ে আর কি। নিউক্লিয় বিক্রিয়া মানে নিউক্লিয় বিক্রিয়া কেন, যে নিউক্লিয়াস ভেঙে ভেঙে আসে, ঠিক আছে? নিউক্লিয়াস কী হবে বলতো, নিউক্লিয়াস ভেঙে যায়। এবার নিউক্লিয়াস যখন ভেঙে যায় তখন কিন্তু নতুন কী হয়, নতুন মৌল উৎপন্ন হয়, ঠিক আছে? নতুন মৌল উৎপন্ন হয়, ঠিক আছে? নতুন মৌল উৎপন্ন হয়। এবার দেখো এই তেজস্ক্রিয়তা প্রথম আমাদের লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী বেকারেল, ঠিক আছে? বেকারেল। এবং তার জন্য কি হয়, তার যে একটা একক তেজস্ক্রিয়তার একটা একক, সেটাকে বলা হয় বেকারেল, ঠিক আছে? এটা এসআই একক হচ্ছে বেকারেল, এটার এসআই একক হচ্ছে বেকারেল। বুঝতে পারলে? তেজস্ক্রিয়তার একক। এবার দেখো 20টাও কিন্তু আমাদের তেজস্ক্রিয়তার একক, কিন্তু এটা সিজিএস পদ্ধতিতে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে 20 একক, আর এটা হচ্ছে এসআই পদ্ধতিতে একক, ঠিক আছে? এবং 20 যে এটা একবার পরীক্ষাতে এসেছিলো, বিশেষে এসেছিলো, যে 20 যে একক মেনে এসেছিলো, যে 20 যে এককটা কী হয়, এটা বিকিউ বলে, এটাকে বেকারেলকে বিকিউ দ্বারা প্রকাশ করা হয়, আর 20কে সিআই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? 20কে কিউ দ্বারা প্রকাশ করা হয়, সিআই দ্বারা প্রকাশ করা হয়। ভোল্ট তো বুঝতেই পারছো আমাদের তড়িৎ বিভব প্রভেদের একক, অ্যাম্পিয়ার তো বুঝতেই পারছো কারেন্টের একক, অ্যাম্পিয়ার আমাদের কিসের একক, কারেন্টের একক। তাহলে এতগুলো আমরা এই কোশ্চেন থেকে পাই। তো তেজস্ক্রিয়তা দেখো, তেজস্ক্রিয়তা আমাদের যে আমি কি বললাম, যে আমাদের যে তেজস্ক্রিয়তার যে খনি আছে, তেজস্ক্রিয় খনিগুলো সবগুলোতে সবসময় হিলিয়াম গ্যাস পাওয়া যায়, হিলিয়াম,
ঠিক আছে, হিলিয়াম গ্যাস পাওয়া যায়। এই তেজস্ক্রিয়তে দেখো তিনটে রশ্মি বেরোয়, ঠিক আছে, আলফা বিটা গামা, ঠিক আছে, এই তিনটে আমাদের রশ্মি বেরোয়, ঠিক আছে। তো দেখো একটা কোশ্চেনে তো সবগুলো আলোচনা করা যাবে না, কিন্তু দেখো যতগুলো কোশ্চেন আলোচনা করতে পারবো সেইগুলো করবো আমরা, বুঝে গেল? তো দেখো আমরা এই কোশ্চেনটাকে এতগুলোই পাই। বেশ, তারপর দেখো 7 কোশ্চেনটা দেখো। 7 কোশ্চেনটা কি বলেছে, যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 32 হয় তাহলে গ্যাসটির আণবিক ওজন কত? বাষ্প ঘনত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, আর আণবিক ওজনকে কী দ্বারা প্রকাশ করা হয়? এম দ্বারা প্রকাশ করা হয়। তো তোমাদের একটা কথা বলে রাখি সুবিধার জন্য, মনে রাখার জন্য, যে এইভাবে যদি মনে রাখো তাহলে এমটা কে বড়, এবিসিডি থেকে যদি বড় দেখো তো এমটা বড়, আর এবিসিডি থেকে যদি ডিটা ছোটো, তাহলে এম সমান হচ্ছে কী বলো তো, এমটা সবসময় বড়, তাহলে 2D, ঠিক। তাহলে সবসময় যে এম ইকুয়াল টু 2D মানে আণবিক ওজন ইকুয়াল টু 2D মানে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তা বাষ্প ঘনত্ব যদি 32 হয়, তাহলে কি বলতো, আমার আণবিক ওজন করতে হবে 64। দেখো অঙ্কটা কোনো সহজ, মানে অঙ্কটা কোনো ব্যাপার নাই, ঠিক আছে, অঙ্কটা কোনো ব্যাপার নাই, কিন্তু তোমাদের বলে দিই যে এই যে আমি যে বললাম তথ্যটা, যে এম ইকুয়াল টু 2D, এটাকে কী করে মাথায় রাখবে, ঠিক আছে, দুটোই তো জিনিস না, একটা হচ্ছে তোমার আণবিক ওজন, আর একটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে এমটা যেহেতু বড় আর ডিটা ছোটো, তাহলে কি সবসময় এমটাকে যদি বড় করতে হয় তাহলে একে বেশি একটু কিছু গুণ করতে হবে, যার জন্য এম ইকুয়াল টু 2D। তোমরা এই ট্রিকগুলো, ছোটো ছোটো যে ট্রিকগুলো আছে, সেই ট্রিকগুলো দিয়ে যদি পড়াশোনা করো তাহলে কিন্তু বেশি দিন মনে থাকবে, বেশি কিছু বুঝতে পারবে। ওকে, তাহলে আমার আণবিক ওজন কত বলো? 64। বেশ, তারপর দেখো 8 কোশ্চেনটা দেখো কি বলেছে, যে যখন NaCl-কে জলে দ্রবীভূত করা হয় প্রতিটি সোডিয়ামের, NaCl মানে কি, এটা হচ্ছে লবণ। এটা একটা কথা বলে দিই, আমাদের যে লবণ খাই, বাড়িতে আমরা লবণ খাই, এটাকে বলা হয়, ঠিক আছে, খাদ্য লবণ। এবং খাদ্য লবণকে আবার টেবিল সল্ট বলা হয়, টেবিল সল্ট। খাদ্য লবণকে কী বলা হয় বলো তো? টেবিল সল্ট বলা হয়। তো টেবিল সল্ট কেন বলো? টেবিলে আমরা যখন হোটেলে খাই তখন দেখবো টেবিলে একটা করে কাপ দিয়ে দেয়, মানে একটা করে বাটি দিয়ে দেয়, এই একটা করে বাটি দিয়ে ওখানে কি ভরা থাকে বলো তো? সল্ট ভরা থাকে, ওই জন্য কি বলা হয় টেবিল সল্ট, বোঝা গেল? টেবিল সল্ট কিন্তু একটা, এটা কি বলো তো, এটা হচ্ছে তো কী বলে ওটাকে, তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী এবং তড়িৎ বিশ্লেষ্য কিন্তু, হ্যাঁ, তড়িৎযোজী বলতে গেলে এটা তড়িৎযোজী তো বটেই, তার মধ্যে তড়িৎ বিশ্লেষ্য বটে, ঠিক আছে, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য বটে, বোঝা গেল? তাহলে আমাদের যখন জলে থাকে, তো জল, চারিদিকে জল আছে, আমাদের চারিদিকে জল আছে একটা, এগুলো কিন্তু ভেঙে গেল, সোডিয়াম প্লাস আর সোডিয়াম ক্লোরাইড মাইনাসে ভেঙে গেল, তখন বলছে সোডিয়ামের চারপাশে কাটা থাকে। তো চারপাশে দেখো জল ভেঙে কি থাকে, ভালো করে বুঝো, জল ভেঙে কি হয়, এই যে জল আমাদের ভেঙে যায়, এই জলটা ভেঙে আমাদের কী হয় বলো তো? H+ উৎপন্ন হয়ে যায়, আর একটা OH- উৎপন্ন হয়ে যায়, ঠিক, OH- উৎপন্ন হয়ে যায়। তো OH- কী বলতো, যারা মাইনাস প্লাসের কাছে যাবে, আর প্লাস মাইনাসের কাছে যাবে, ঠিক, প্লাস মাইনাসের কাছে যাবে। তাহলে আমাদের বলছে NaCl চারপাশে কে থাকে, তাহলে এখানে মানে মিস্টেক আছে, দেখো, মানে যাই হোক, এখানে যে এই যে জলের আয়ন থাকে, এটা থাকে, ঠিক আছে, জলের আয়নের OH-, এটা কিন্তু তার পাশে যুক্ত থাকে, মানে ঘোরাঘুরি করে, কারণ যেহেতু এর পজিটিভ আয়ন আছে, এটা কি ক্যাটায়ন, তো ক্যাটায়ন কি, যার প্লাস আয়ন আছে তাকে বলা হয় ক্যাটায়ন, আর যার মাইনাস আছে তাকে বলা হয় অ্যানায়ন। তাহলে OH- এটা হাইড্রোক্সিল মূলক, তাহলে এটা কি আমার প্লাসে যাবে, সুতরাং এটা এর চারপাশে কী থাকবে? H+, এখানে 3 আছে, এখানে 2 হবে, হ্যাঁ, এখানে 3 আছে, 2 হবে, বুঝে গেল? তাহলে আমার এই উত্তরটাই হবে। বেশ, তারপরে দেখো 9 কোশ্চেনটা কী বলেছে দেখো, যে চালের জলে মাঠ, যেটা আমরা বলি সাধারণ ভাষায়, কয়েক ফোঁটা আয়োডিন, ঠিক আছে, আয়োডিন খুব ইম্পর্ট্যান্ট জায়গা। আয়োডিন হচ্ছে একটা, তোমার কী বলো তো, একটা হচ্ছে হ্যালোজেন মৌল, ঠিক আছে, হ্যালোজেন। আয়োডিনের ইয়েতে কী হয়, আমাদের গলগণ্ড রোগ হয়, গলগণ্ড রোগ হয়, ঠিক আছে। এবং আয়োডিনের যে ইয়েটা আছে আমাদের ক্যান্সার ডিটেক্ট করতে, ক্যান্সার প্রতিরোধ করতে কাজে লাগে, ঠিক আছে, ক্যান্সার ডিটেক্ট করতে মানে রোগ প্রতিরোধ করতে, ঠিক আছে, আয়োডিন, বোঝা গেল? আয়োডিন। তো এই আয়োডিন দেখো, আয়োডিন কিন্তু কী বলতো, এটা হচ্ছে কিন্তু কঠিন, আয়োডিনটা হচ্ছে কঠিন হ্যালোজেন মৌল, কঠিন। তো আয়োডিন যদি যুক্ত করা হয় তাহলে বলছে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটা ইঙ্গিত কিসের দেখা যায়, চালের কি আছে? দেখো অলরেডি আমরা যদি এটা নাও জানি, কিন্তু আমাদের সাধারণ বুদ্ধি খাটিয়ে কিন্তু কোশ্চেনটা উত্তর করতে পারবো। দেখো চাল কি, চাল আমাদের কী বলতো, ধান থেকে হয়। এবার চালটা কি, চালটা আমাদের কি চর্বি বটে? চর্বি তো নয়। প্রোটিন বটে? প্রোটিন তো নয়। শুধুমাত্র কী বলতো, এটা হচ্ছে কার্বোহাইড্রেট, অর্থাৎ
সাধারণ প্রোটিন মানে কি? সাধারণ প্রোটিন আর প্রোটিনের মধ্যে জটিল প্রোটিন আর সাধারণ প্রোটিন তো বটেই, তো প্রোটিন তো নয়, ঠিক আছে। তাহলে আমাদের চাল সবসময় কী বলতো শ্বেত সার, আর শ্বেত সার যদি হয়ে যায় তাহলে আয়রনের সঙ্গে যুক্ত করে কী হয় আমাদের কালো ধারণ করে, কালো লালচে নীলচে কালো, ঠিক আছে, নীলচে কালো, ঠিক আছে, নীলচে কালো। তাহলে দেখো আমরা সাধারণ বুদ্ধি খাটিয়ে উত্তরটা করতে পারলাম, আমরা জানতে হবে না যে কী ফোঁটা কোথায় মিশালে পরে কী হয়, সেটা আমাদের জানতে হবে না, এখান থেকে আমাদের উত্তরটা হয়ে যাবে। বোঝা গেল? বেশ, তারপরে দেখো 10-এর কোশ্চেনটা কী বলছে। 10-এর কোশ্চেনটা ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের শতকরা পরিমাণ, তাহলে এই কোশ্চেনটা করতে গেলে তোমাকে ক্যালসিয়াম কার্বনেটের কী করতে হবে, তোমার ক্যালসিয়াম কার্বনেটের তোমাকে কী করতে হবে, ক্যালসিয়াম কার্বনেটের তোমার সংকেতটা জানতে হবে, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, CaCO3, ওকে। কারণ কি ক্যালসিয়ামের প্লাস দুটো যোজ্যতা আর সি কার্বনেট মাইনাস দুটো যোজ্যতা, ঠিক। দেখো তাহলে ক্যালসিয়ামের আণবিক ওজন কত, পারমাণবিক ওজন কত, 20, ওকে, পারমাণবিক ওজন 20 বলছি, 40, ঠিক আছে, 40, পারমাণবিক ওজন 40, বোঝা গেল। প্লাস কটা কার্বন আছে, কার্বনের পারমাণবিক ওজন কত, 12, একটাই আছে, ঠিক, একটাই আছে, তাহলে 1 দিয়ে গুণ করলাম, এই ক্যালসিয়াম একটা আছে তাহলে 1 দিয়ে গুণ করেছি, প্লাস দেখো টোটালটাকে আমাকে বার করতে হবে। অক্সিজেনের কত, তো অক্সিজেন তো 8 হয়, তাহলে 8 যদি 8 দুগুণে 16, তাহলে আমরা অক্সিজেনের 16 পারমাণবিক ওজন 16 আর 3টে আছে, 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হলো এবার, এটা 40 আছে প্লাস 12 আছে প্লাস 3 16 48 আছে, 48, তাহলে 48 আর 12তে 60, 60 আর 40-এ কত হবে আমার 100 হলো, ঠিক। এবার দেখো এই 100-র মধ্যে দেখো ক্যালসিয়াম কার্বনটাকে 100-র মধ্যে আমার ক্যালসিয়াম কত আছে, 40 আছে, তাহলে আমার পার্সেন্টেজ যদি বার করি তাহলে কী হবে, আমার 40-ই হবে, ঠিক, তাহলে আমার কী হবে 40-ই হবে, ক্যালসিয়াম কী হবে আমার 40-ই হবে, বুঝে গেল। বেশ, তারপর দেখো তোমাকে একটা কথাই ফান্ডা মাথায় রাখতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা মাথায় রাখতে হবে, ঠিক আছে, তাহলেই ইজিলি হয়ে যাবে। দেখো তারপরটা কী আছে, 11 কোশ্চেনটা কী আছে দেখো, বলছে যে এগুলোর মধ্যে সোডিয়াম আয়ন, আয়রন আয়ন, কোবাল্ট আয়ন আর জিঙ্ক আয়নের মধ্যে কোনটি বা কোনগুলি সন্ধিগত মৌলের আয়ন নয়। তো তোমাকে জানতে হবে প্রথমে এই কোশ্চেনটা জানার জন্য জানতে হবে যে সন্ধিগত মৌল কারা। আমাদের 3 নম্বর থেকে, ঠিক আছে, 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে ইয়ে আছে আমাদের পর্যায় সারণী আছে, এই শ্রেণী আছে, গ্রুপ আছে, ঠিক আছে, শ্রেণী আছে, সেইগুলো সবাই কিন্তু কী বলতো আমাদের সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল, সন্ধিগত মৌল দেখো সেগুলো সন্ধিগত মৌল, কারণ কি এদের সন্ধিগত মৌল বলবো কেন, এদের সন্ধিগত মৌল বলবো যে তাদের যে ইয়ে আছে অরবিটাল আছে, অরবিটাল ডি অরবিটালটা অসম্পূর্ণ, ডি অরবিটালটা অসম্পূর্ণ, অর্থাৎ ডি অরবিটালে কটা ইলেকট্রন আছে, 1 থেকে 10টা ইলেকট্রন ধরে, ঠিক আছে, ডি অরবিটালে 1 থেকে 10টা ইলেকট্রন ধরে, তাহলে এদের অসম্পূর্ণ ডি অরবিটাল আছে বলে এদের কি বলা হয়, সন্ধিগত মৌল বলা হয়। সন্ধিগত মৌলগুলো কিন্তু রঙিন হয়, ঠিক আছে, রঙিন, এগুলো কিন্তু প্রত্যেকটা কী বলতো ধাতু, এগুলো কী বলতো প্রত্যেকটা সন্ধিগত মৌলগুলো প্রত্যেকটাই ধাতু, কথা মাথা রাখবে। এবার দেখো লাস্ট এই যে 12 নম্বর বললাম, এই হ্যাঁ এখানে দেখো 11 নম্বর পর্যন্ত, 12 নম্বর দেখো 9টা আছে, দেখো 3 থেকে 12, তো এই 12 নম্বরটা কিন্তু বাদ, এখানে বলেছি 3 থেকে 11 পর্যন্ত সন্ধিগত মৌল, এটা সন্ধিগত পর্যায়ে পড়ে কিন্তু সন্ধিগত এতেই পড়ে, কিন্তু 11 পর্যন্ত বলো। 12 নম্বরে কেরা আছে জানো তো, 12 নম্বরে কী আছে কথা মাথা রাখো, যে 12 নম্বরে আছে ক্যাডমিয়াম, ঠিক, ক্যাডমিয়াম আছে, আর জিঙ্ক আছে, জিঙ্ক, ক্যাডমিয়াম আর আছে মার্কারি অর্থাৎ পারদ, এই 3টে আছে। এরা কিন্তু কি বলতো, এরা কিন্তু সন্ধিগত মৌল নয়, এরা ওদের গ্রুপে থাকতে পারে, কিন্তু এই 3টে যে 12 নম্বর গ্রুপে আছে তারা কিন্তু সন্ধিগত মৌল। কে কে আছে, জিঙ্ক আছে, ক্যাডমিয়াম আছে আর সিলভার আছে। জাঁকা মারে, ঠিক আছে, জাঁকা মারে, কথাটা মাথা রাখবা, জাঁকা মারে, জাঁতে জিঙ্ক, কাতে ক্যাডমিয়াম আর মাতে মার্কারি, ঠিক আছে, মারতে মার্কারি, জাঁকা মারে, এই জাঁকা মারেগুলো কী করে, এরা কিন্তু সন্ধিগত মৌল নয়, বাকিগুলো সন্ধিগত। তো এদের 3 নম্বর দেখো সোডিয়াম কোথায় আছে, সোডিয়াম আছে তোমার 1 নম্বরে আছে, ঠিক আছে, আর জিঙ্ক তো বুঝতে পারলো 13 নম্বর আছে, তাহলে আমার এইগুলোর কী বলো তো আমাদের সন্ধিগত মৌল নয়, এইগুলো সন্ধিগত, জিঙ্ক, সোডিয়াম আর জিঙ্ক হচ্ছে সন্ধিগত মৌল নয়। অনেক সময় পরীক্ষাতে আসে যে জিঙ্ক আর ক্যাডমিয়াম আর এরা কিন্তু সন্ধিগত মৌল না, এরা কিন্তু সন্ধিগত মৌল নয়। কেন নয়, তাদের ডি কক্ষপথ 10টা ইলেকট্রন ফিল আপ আছে, ডি কক্ষপথে 10টা ইলেকট্রন ফিল আপ আছে বলে এরা কিন্তু সন্ধিগত মৌল নয়। বেশ, তারপর দেখো
দেখো এরকম যদি ক্লাসটা অবশ্যই যদি ভালো লেগে থাকে, তুমি কনফিউশন, তোমার যে কনফিউশন আছে সেই কনফিউশন দূর করার জন্য এই ক্লাসগুলো করা, ঠিক আছে? তুমি তো বাড়িতে পড়ছো, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেইগুলো সঙ্গে সঙ্গে তোমাকে কনফিউশন দূর করার জন্য তোমাকে এগুলো দেখতে হবে। স্টেনলেস স্টিলে লোহা মিশ্রিত থাকে, ইহাদের সঙ্গে কি লোহা, স্টেনলেস স্টিল, ঠিক আছে, লোহা থাকে, ঠিক আছে, কোবাল্ট থাকে, আর হচ্ছে নিকেল থাকে, ঠিক, এরা তিনটে থাকে। এবং এটাতে একটাই মাত্র তোমার তোমার সংকর ধাতু, অর্থাৎ তোমার কি বলে এটাকে, অ্যালয় আছে, সেটাতে কী বলতো কার্বন আছে, খুব কম পরিমাণ হলেও কার্বন আছে, 0.00005% পর্যন্ত কার্বন আছে। এটা একমাত্র সংকর যেটা কেবলমাত্র কার্বন আছে, এটাও পরীক্ষাতে আসে। তাহলে আমাদের লোহার সঙ্গে লোহা সব থেকে বেশি, কোবাল্ট নিকেল তো আছেই, তার সঙ্গে খুব খুব কম পরিমাণে কার্বন থাকে। এটা অনেক সময় পরীক্ষাতে থাকে যে কার্বন কোন ইয়েতে থাকে, ঠিক আছে, সংকর ধাতুতে থাকে, তা লোহা ইয়েতে, ঠিক আছে। এ দেখো এটা কিসে, স্টেনলেস স্টিল বলো, তারপর হচ্ছে তোমার নাইক্রোম বলো, এই নাইক্রোমেও কিন্তু কী থাকে, এই একই সংকর, নাইক্রোমে কী থাকে বলো তো, একই সংকর। তাহলে আমার নিকেল আর হচ্ছে ক্রোমিয়াম, এই কোবাল্ট বলছে বা ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়াম আর হচ্ছে নিকেল কোথায় আছে, এতে আছে দেখো, নিকেল আর ক্রোমিয়াম, এটাতে আমাদের কী আছে, স্টেনলেস স্টিলে থাকে, এবং তার সঙ্গে আমাদের কার্বন থাকে খুব সামান্য পরিমাণে। বোঝা গেল? বেশ, 13টা কোষ দেখো কি বলছে। হ্যাঁ, সাধারণত অধাতব বিদ্যুৎ পরিবাহী নয়, নিচের কোন ধাতুর বিদ্যুৎ প্রবাহ? ডায়মন্ডটা কি, ডায়মন্ড হচ্ছে কার্বনের অধাতু। তা ডায়মন্ডটা কি, ডায়মন্ডটা আমরা সবাই দেখেছি। এই ডায়মন্ডটার কী বলতো, এই ডায়মন্ডের এটা কিন্তু অভ্যন্তরীণ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পূর্ণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এই ডায়মন্ডে, ঠিক আছে, আলোর যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সেটা ডায়মন্ডে ঘটে, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট ডায়মন্ডে, যার জন্য ডায়মন্ড চকচক করে, যার জন্য কী হয় করে তো ডায়মন্ডটা চকচক করে, ঠিক আছে। ডায়মন্ড সবাই আমরা ডায়মন্ড দেখেছি, তো এইটার খুব ইম্পর্টেন্ট। এর প্রতিসরাঙ্ক সব থেকে বেশি 4.3, মানে 4.3 এরকম টাইপের আছে, ঠিক আছে, এরকম 4.37 এরকম আছে তার প্রতিসরাঙ্ক, এত বেশি প্রতিসরাঙ্ক, সব থেকে বেশি প্রতিসরাঙ্ক, ঠিক আছে। এবং এই ডায়মন্ডটা হচ্ছে সব থেকে শক্ত, ঠিক আছে, শক্ত অধাতু, এর থেকে শক্ত কম, মানে এর থেকে বেশি অধাতু, মানে শক্ত অধাতু নেই ডায়মন্ডের, বুঝতে পেরেছো? এই জন্য একে কাঁচে কাটা হয় মানে তোমার এই জন্য একে এইটা এক ধরনের কাঁচ। এটা দেখো, তাহলে আমাদের যে একমাত্রই বললাম যে গ্রাফাইট, এই গ্রাফাইটটাই হচ্ছে কি বলতো আমাদের বিদ্যুৎ পরিবহন করতে পারে, গ্রাফাইট। এবং দেখো এই ডায়মন্ড, গ্রাফাইট, দেখো ফুলারিন, এটাও কিন্তু কি বলতো এই প্রত্যেকটাই, এই যে তিনটে সালফার বাদ দিয়ে, এই সালফারটা বাদ দিয়ে এই যে ডায়মন্ড, গ্রাফাইট আর ফুলারিন, এরা হচ্ছে বহুরূপী, ঠিক আছে। কার বহুরূপী বলো তো, কার্বনের বহুরূপী, এটা কিন্তু মাথা রাখবে, কার্বনের বহুরূপতা অর্থাৎ অ্যালোট্রপি, কার্বনের বহুরূপতা অর্থাৎ কার্বনের অ্যালোট্রপি, ঠিক আছে। তাহলে এতগুলো আমরা তথ্য পাই এখান থেকেই। তাহলে আমাদের যে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা একমাত্র গ্রাফাইট। এবং গ্রাফাইট অনেক সময় কী বলতো তেজস্ক্রিয়তাতে আমাদের যে মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, অনেক সময় মডারেটর হিসেবে ব্যবহার করা হয়, গ্রাফাইট। এই গ্রাফাইটটাকে অনেক সময় মডারেটর, তেজস্ক্রিয়তার যে আমাদের চুল্লি আছে, আমাদের যে তেজস্ক্রিয় চুল্লি আছে সেইগুলোতে কী হয় বলতো আমাদের মডারেটর হিসেবে ব্যবহার করা হয়। বেশ, তারপরে দেখো, তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্স শেষ হলো। দেখো বায়োলজিতে 9খানা কোশ্চেন আছে, আমাদের কী বললাম, বায়োলজিতে 9খানা কোশ্চেন এসেছে। 9খানা কোশ্চেন কী, নিম্নলিখিতগুলোর মধ্যে ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয়? তো ফল পাকাতে তো সবাই জানে ভাই, ইথিলিন ফল পাকাতে ব্যবহার করা হয়। তাহলে ইথিনের সংকেত কি, CH2, এটা হচ্ছে ইথিলিনের সংকেত, ঠিক, ইথিলিনের সংকেত। ইথিলিনে কত বন্ড আছে, ডাবল বন্ড আছে, ইথিলিনে কী আছে, ডাবল বন্ড আছে, ঠিক, ইথিলিনে ডাবল বন্ড আছে, ওকে। দেখো মিথেনটা কি, আবার মিথেনটা হচ্ছে একদম সাধারণ অ্যালকেন। মিথেনের সংকেত কি, CH4, এটা একটা গ্রিন হাউস গ্যাস, এটা মিথেনটা একটা নিজেই গ্রিন হাউস গ্যাস। এবং মিথেনে আর একটা বলে দিই যে মিথেনে আমাদের যে গোবর গ্যাস বলো, ঠিক আছে, গোবর গ্যাস, তারপর হচ্ছে তোমার CNG, কমপ্রেস ন্যাচারাল গ্যাস, এর মূল উপাদান কি, মিথেন, এদের মূল উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে। এবং এবারে একটা WBCS পিলিতে এসেছিলো 2023 WBCS পিলিতে, যে আমাদের মিথেন গ্যাস সব থেকে উৎপন্ন কোথা থেকে হয়,
মিথেন গ্যাস সব থেকে উৎপন্ন কোথা থেকে? আমাদের যে খড়, অর্থাৎ ধান উঠে যাওয়ার পর যে খড়গুলো আছে সেগুলো যেগুলো আমরা পচে যাই, ঠিক আছে, খড়, ধান গাছের ধান গাছ, ঠিক আছে, ধান গাছের খড় যে উৎপন্ন হয় সেই খড় পচে গিয়ে সব থেকে বেশি আমাদের মিথেন উৎপন্ন হয়। ভারতের কথা বলছি, সব থেকে বেশি, ঠিক আছে, মিথেন। এইগুলো কিন্তু আমাদের এই মিথেন থেকে পাওয়া যায়। এবং মিথেন দেখবে যে যেখানে পচে যায় কিনা, পচে যাওয়ার পরে দেখেন সেখানে আলেয়া উৎপন্ন হয়। আলেয়া কি, সেখানে হঠাৎ করে আগুন জ্বলে উঠে, সেটা হচ্ছে আলিয়া বলে, সেটা হচ্ছে আলিয়া। তাহলে আমাদের আইসোপ্রোপাইল ইথাইল অ্যালকোহল দরকার নেই। অ্যালকোহলের গ্রুপটার মাথা রাখো শুধু OH। অ্যালকোহলের যে গ্রুপটা আছে সেটা হচ্ছে OH গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহল হাইড্রোক্সিল গ্রুপ। আর ক্লোরিন গ্যাস তো বুঝতেই পারছো, ক্লোরিন গ্যাস একটা হাইড্রোজেন গ্যাস, হ্যালোজেন গ্যাস। ক্লোরিন গ্যাস একটা হ্যালোজেন গ্যাস। এবং ক্লোরিন গ্যাস আমাদের বাতাসে নেই, কিন্তু আমাদের যে বাতাস আছে বাতাসে কিন্তু নেই। এটা কিন্তু নীলাভ লাল, এটা নীলাভ লাল। ক্লোরিন গ্যাস দেখতে নীলাভ লাল, একটা লাল টাইপের, ঠিক আছে, ক্লোরিন গ্যাস। এতগুলো তথ্য আমরা এই কোশ্চেন থেকে পাই। বেশ, তারপর দেখো 15 কোশ্চেনটা দেখো, যে কিডনির পরিস্রাবন ইউনিটকে কি বলে? কিডনিকে কি বলে? বৃক্ক বলে। আমাদের কটা বৃক্ক আছে? দুটো বৃক্ক আছে। দুটো বৃক্ষর মধ্যে দেখো ইউনিটকে বলা হয় নেফ্রন বলা হয়। নেফ্রন আমরা ছবি দেখেছি প্রত্যেকেই, যখন যারা আমরা 9-10-এ পড়তাম তখন কিন্তু প্রত্যেকেই নেফ্রনের ছবি আমরা এঁকেছি। এবং নেফ্রনে দেখো একটা প্রত্যেকটা ইয়েতে আমাদের প্রত্যেকটা বৃক্ষে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ করে আছে, নেফ্রন আছে। 10 লক্ষ করে নেফ্রন আছে, 10 লাখ, ঠিক আছে। দশ লাখ করে আমাদের প্রত্যেকটাতে নেফ্রন আছে। ওকে, দেখো পরের কোশ্চেনে দেখো 16টা কি আছে দেখো, উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী রাসায়নিকটি কি? উদ্ভিদ বৃদ্ধি পায়, সাইট্রিক অ্যাসিড তো বুঝতেই পারছো। সাইট্রিক অ্যাসিডটা কি? সাইট্রিক অ্যাসিড আমরা যে লেবু, ঠিক আছে, লেবু জাতীয় যত খাবার আছে সেগুলো সাইট্রিক অ্যাসিড পাই। তো উদ্ভিদের বৃদ্ধির জন্য একটাই হরমোন দায়ী, সেটা হচ্ছে কি বলতে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IAA, ঠিক আছে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা কি বলতো, এইটা একমাত্র, এটা হচ্ছে প্রাকৃতিক অক্সিজেন, এটা এক ধরনের ওয়াক্সিন। এটাকে কি বলা হয়? ওয়াক্সিন বলা হয়। এটা হচ্ছে ওয়াক্সিন। এটা কোথায় কাজ করে বলতো? এটা ডার্ক অর্থাৎ অন্ধকারে কাজ করে, অন্ধকারে বেশি কাজ করে, অন্ধকারে বেশি কাজ করে আমাদের ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অর্থাৎ অন্ধকারে বেশি কাজ করে। এই এর জন্য আমাদের ইন্ডোলিক অ্যাসিডিকের জন্যই এটা। তাহলে আমাদের কোথা থাকবে? আমাদের ভাজক কলায় থাকে। তাহলে আমাদের ইন্ডোলিক অ্যাসিডিক হতে ভাজক কলায়, মানে যেখানে তৈরি হচ্ছে আমাদের উদ্ভিদের যে কাণ্ড তৈরি করছে তাদের অগ্রভাগে যে ভাজক কলা আছে, অগ্রভাগে কোথায় থাকে? আমাদের ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড থাকে। তাহলে আমাদের এই ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড এটা আমাদের উদ্ভিদের বৃদ্ধির জন্য দায়ী। তারপর দেখো বেশিরভাগ গাছই নাইট্রোজেন শোষণ করে কোন আকারে? অর্থাৎ নাইট্রোজেন গ্যাস তো নয়, নাইট্রোজেন একটা সার হিসেবে ব্যবহার করা হয়। তো কোন আকারে ব্যবহার করা হয়? এখান থেকে, এটা কোথা থেকে এসেছে? আমাদের নাইট্রোজেন চক্র থেকে এসেছে। নাইট্রোজেন চক্র আমাদেরকে ভালো করে জানতে হবে, কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, নাইট্রোজেন চক্র। তো মেনলি আমাদের যে নাইট্রোজেন আছে, আমাদের বাতাসে নাইট্রোজেন আছে, ঠিক, বাতাসে নাইট্রোজেন আছে। তো বাতাসে নাইট্রোজেন কোথা থেকে আসে? বাতাসে নাইট্রোজেন থাকে আমাদের যে নাইট্রাইট আছে আর নাইট্রেট আছে, ঠিক আছে, এই নাইট্রাইট আর নাইট্রেট এখান থেকে আমাদের বাতাসে নাইট্রোজেনটা আসে, ঠিক আছে, এখান থেকে আসে নাইট্রোজেন। এখানে একটা কথা বলে দিই যে নাইট্রোজেনের 5টা কি আছে? অক্সিজেন আছে, মানে অক্সাইড আছে, 5টা অক্সাইড। তার মধ্যে দেখো নাইট্রাইট আর নাইট্রেট দুটো তো অলরেডি হয়ে গেল। একটা আছে তোমার নাইট্রাস অক্সাইড, যেটাকে লাফিং গ্যাস বলে। একটা আছে নাইট্রিক অ্যাসিড অক্সাইড, সেটা হচ্ছে দুটো বলে, ঠিক আছে, তো 4টে হয়ে গেল, ঠিক আছে। আর একটা আছে তোমার এইটা আছে, এই 5টা কি আছে বলো তো? আমাদের অক্সাইড আছে নাইট্রোজেনের। এবং নাইট্রোজেনটা খুব প্রচুর নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে, পুরো নিষ্ক্রিয় নয়, কারণ নাইট্রোজেনের একটা নাইট্রোজেন তৈরি করতে হলে, অণু তৈরি করতে হলে 3টে বন্ধন দরকার। তো 3টে বন্ধন যখন থাকবে তখন কিন্তু তারা কি বলতো, ওই জন্য আমাদের বাল্বে ব্যবহার করা হতো আগে। এখন আমাদের আর্গন ব্যবহার করা হয়, কিন্তু কি বলতো আগে ব্যবহার করতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করতে বাল্বে। আগে যে হলুদ বাল্বগুলো পাওয়া যেত সেখানে আমাদের এইগুলো ব্যবহার করা হতো, ঠিক আছে। তো দেখো এই যে নাইট্রাইট, এইগুলো আমাদের গাছেই এইভাবে শোষণ করে, এই নাইট্রাইট বা নাইট্রেট। এইগুলো কোথা থেকে উৎপন্ন হয়?
এগুলো কোথা থেকে, আমাদের যে অ্যামোনিয়া আছে, আমাদের যে অ্যামোনিয়া আছে, এখানে নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস কি আছে, নাইট্রোব্যাক্টার আর নাইট্রোসোমোনাস, ঠিক আছে, সোমোনাস, এই দুটো ব্যাকটেরিয়ার দ্বারাই আমাদের অ্যামোনিয়া থেকে আমাদের কি করে বলো তো, আমাদের নাইট্রাইট বা নাইট্রেট এইটা উৎপন্ন করে, ঠিক আছে। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, এটাকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তো এদের দুটো দ্বারা, এখানে আরেকটা প্রসেস ডিনাইট্রিফাইং কাকে বলে, ঠিক আছে, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কাকে বলে, সিউডোমোনাস বলে একটা আছে, ডোমোনাস, ঠিক আছে, সিউডোমোনাস একটা, ওকে। আর হচ্ছে থায়োব্যাসিলাস, আর একটা কী আছে বলো তো, থায়োব্যাসিলাস, এই দুটো ব্যাকটেরিয়া আমাদের কি ডিনাইট্রিফাইং, অর্থাৎ এই নাইট্রোজেন, এই যে ডিনাইট্রিফাইং এইগুলোকে ভেঙে দেয়, ভেঙে কী করে বলো তো, আমাদের নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে দেয়, এই সিউডোমোনাস আর আছে থায়োব্যাসিলাস। আর নাইট্রোব্যাক্টার আছে নাইট্রোসোমোনাস, এই দুটো আমাদের কি করে, আমাদের মিথেন থেকে অ্যামোনিয়া থেকে আমাদের কি করে নাইট্রেট বা নাইট্রাইট উৎপন্ন করে। এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার কিছু কিছু নীলাভ শৈবাল আছে, যেমন ধরো নস্টক, অ্যানাবিনা, ঠিক আছে, তারপর হচ্ছে অলসিয়া, এইগুলো কী বলে আমাদের নাইট্রেট উৎপন্ন করতে, আমাদের সরাসরি নাইট্রেট বাতাস থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবর্ধন করতে সাহায্য করে। তাহলে আমাদের যে বেশিরভাগই গাছ আমাদের নাইট্রেট এবং নাইট্রাইট কী করে আমাদের আকারে সঞ্চিত রাখে, বোঝা গেল? বেশ, দেখো 18 কোশ্চেনটা কী আছে, দেখো মানুষের সুষুম্নার সংখ্যা, সুষুম্না বানাটা দেখো, অনেক সময় ইয়েতে আছে, দেখো সংখ্যা কত। সুষুম্না আমাদের শির দ্বারা যেটা, সেটাকে বলা হয় সুষুম্না, ঠিক আছে, শির দ্বারা যেটা আমাদেরকে মেরুদণ্ড, যেটাকে বলা হয় সুষুম্না। তো সুষুম্নাতে আমাদের টোটাল 31 জোড়া স্নায়ু থাকে, ঠিক আছে, টোটাল 31 জোড়া। এটা আবার ভাগ আছে, দেখো সার্ভাইকাল কটা আছে, সার্ভাইকাল আছে কত, 8টা। থোরাসিক আছে 12টা, ঠিক আছে। ল্যাম্বার আছে 5টা। স্যাক্রাল আছে 5টা। আর কক্সিজিয়াল এটা আছে কত বলতে, 11টা। টোটাল দেখো আমাদের 31 জোড়া হবে, ঠিক আছে। টোটাল আমাদের কী হতে হবে, 31 জোড়া হবে। আমাদের যে করটিক স্নায়ু আছে, করটিক বলতে গেলে মাথাতে 12 জোড়া আছে, মাথাতে কত জোড়া আছে, 12 জোড়া। তো করটিক আমাদের 12 জোড়া আছে, আর সুষুম্না স্নায়ুর সংখ্যা কত আমাদের 31 জোড়া আছে। এটা কিন্তু অনেক সময় মাথা রাখবে, ঠিক আছে, পরীক্ষাতে প্রচুর আসে। দেখো 19-এরটা দেখো কি বলছে, মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের জন্য প্রথমে মিশ্রিত হয়। পাচনতন্ত্র, আমরা খাদ্য কোথায়, প্রথম খাদ্য পরিপাক কোথায় হয়, মুখে, ঠিক, মুখ বিবরে। আর মুখ বিবরে কী কী লালা আছে, লালা গ্রন্থি আছে, লালা গ্রন্থি কটা আছে, আমাদের লালা গ্রন্থি 3 জোড়া আছে, ঠিক, 3 জোড়া লালা গ্রন্থি আছে, ঠিক আছে। এই 3 জোড়া লালা গ্রন্থির মধ্যে একটা হচ্ছে কী বলতে, প্যারোটিড, কানের কাছে প্যারোটিড আছে, ঠিক, প্যারোটিড। 2 নম্বরটা কী হচ্ছে, সাবলিঙ্গুয়াল, মানে সাবলিঙ্গুয়াল বলতে গেলে আমাদের জিভার নিচে, সাবলিঙ্গুয়াল, ঠিক আছে, হলো। আর আছে আমার কানের নিচে যেটা আছে, মানে কানের চোয়ালের নিচে যেটা আছে, সাবম্যান্ডিবুলার, ঠিক আছে, ম্যান্ডিবুলার, সাব তো লিখলাম না, ম্যান্ডিবুলার। তো প্যারোটিডটা সব থেকে বড়ো কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু সব থেকে, প্যারোটিডটা গ্রন্থিটা সব থেকে বড়ো, ঠিক আছে। তো এই 3টে আমাদের 3 জোড়া যে লালা গ্রন্থি আছে, জোড়া মানে একটা করে, যেহেতু দুটো কানের নিচে দুটো আছে, দুটো জিভার নিচে, দুটো চোয়ালের নিচে দুটো আছে, ম্যান্ডিবুলার আছে, সাবলিঙ্গুয়াল, জিভার 2 পাশে সাবলিঙ্গুয়াল আছে। তো দেখো প্রত্যেকটা কিন্তু 6টা আছে, 3 জোড়া আছে, কটা আছে, 3 জোড়া। এবার দেখো এরা কিন্তু আমাদের 3টে উৎসেচক উৎপন্ন করে। এরা 3টে উৎসেচক উৎপন্ন কী কী, একটা হচ্ছে এমএটি ম্যাট, বাচ্চাকালে সবাই পড়ে, এমএটি ম্যাট মানে মাদুর, ঠিক আছে, বাচ্চাকালে সবাই পড়ে। তাহলে প্রথমে যেটা হচ্ছে মলটেজ, তারপর হচ্ছে অ্যামাইলেজ, তারপর হচ্ছে কী বলেছো, টায়ালিন, ঠিক আছে, টায়ালিন।
এই ম্যাট এমএটি ম্যাট, এই ম্যাটটায় 3টে আমাদের উৎসেচক উৎপন্ন হয় আমাদের কোথায়, এই মুখ বিবরের যে লালাগ্রন্থি আছে সেখানে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যামালেজ কোথায় আছে, দেখো এখানে অ্যামালেজ হচ্ছে। পেপসিন যেটা আছে, পেপসিন আমাদের পাকস্থলী থেকে উৎপন্ন হয়, ঠিক। আর ট্রিপসিন আমাদের অগ্নাশয় থেকে উৎপন্ন হয়। সেলুলোজ এটা উৎসেচক, কিন্তু এটা উদ্ভিদের মানে শরীরে পাওয়া যায় সেলুলোজ থেকে সেলুলোজ, ঠিক আছে, সেলুলোজ এটা তোমার চতুষ্পদ প্রাণী, গরু ছাগল ভেড়া তাদের শরীরে পাওয়া যায়, মানুষের শরীরে পাওয়া যায় না সেলুলোজ। ওকে, এতগুলো তথ্য তুমি এই কোশ্চেন থেকে পেয়ে গেলে। বেশ, তারপরে দেখো 20 কোশ্চেনে দেখো, সালোক সংশ্লেষের সময় মুক্ত অক্সিজেন এখান থেকে আসে, মানে কোথা থেকে আসে আর কি। সালোক সংশ্লেষ এটা একটা উপচিতি বিপাক, অপচিতি নয়, ঠিক। উপচিতি বিপাক তো সালোক সংশ্লেষের জন্য যে আমাদের যে এটা উৎপন্ন গ্লুকোজ উৎপন্ন হয় C6H12O6, এটা গ্লুকোজ থেকে উৎপন্ন হয়, এটা গ্লুকোজ উৎপন্ন হয়। এই গ্লুকোজ যে উৎপন্ন হয় তার প্রাথমিক যে অক্সিজেন উৎপন্ন হয়, আমাদের যে জল থাকে, জল আমাদের যে উদ্ভিদ যখন মূল দিয়ে জল শোষণ করে যে জলটা নেয়, তো সালোক সংশ্লেষ এটা কি আলো দরকার হয়, তা আলো দেখো এখানে যে সবুজ পাতায় আছে ক্লোরোফিল আছে, আছে না সবুজ পাতায় ক্লোরোফিলের কি মেন উৎপাদন কি আছে, ম্যাগনেসিয়াম আছে, যে ইয়েতে আছে ক্লোরোফিলের ম্যাগনেসিয়াম উৎপাদন আছে, মানে আছে উপাদান আছে। তো জলটা যখন ভেঙে যায়, যখন আলো যখন ফোটন চলে আসে, তো জলটা যখন ভেঙে যায় তাহলে OH মাইনাস আর H+ উৎপন্ন হয়। আমরা জানি যে জলটা ভেঙে আমাদের H+ উৎপন্ন হয়। এবার দেখো এইটা যখন OH মাইনাসটা কি করে, যখন OH প্লাস OH যখন দেখো এটা যখন কি করে একটা অক্সিজেন উৎপন্ন করে দেয় আর জল উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে এই জল মেন উৎস হচ্ছে আমাদের জল, কোথায় আমাদের অক্সিজেন কোথা থেকে আসে, জল থেকে আসে, ঠিক আছে। জল থেকে আমাদের কি আসে, এই অক্সিজেনটা পাই, যেটা আমরা শ্বাস প্রশ্বাস নিই যে অক্সিজেনটা সেইটা। গ্লুকোজ তো বুঝতেই পারছো C6H12O6 এটা, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের দরকার, কিন্তু কার্বন ডাইঅক্সাইড অন্য কাজে ব্যবহার করা হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। দেখো তাহলে আমাদের গ্লুকোজটা এটা। তারপরে দেখো ডেঙ্গু রোগের জীবাণুবাহক কে, একদম বাচ্চাকালের প্রশ্ন, তাই না। ডেঙ্গু ডতে ডি আছে, এডিসের ড আছে, তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। ডতে ডি আছে, এখানেও ডি আছে, তাহলে ডতে ডেঙ্গু আর ডতে এডিস, বোঝা গেল। এবার দেখো কিউলেক্স মশা এটা কি করে, কিউলেক্স মশা দেখো কিউলেক্স মশা কি করে, কিউলেক্স মশা এটা হচ্ছে তোমার ফাইলেরিয়া করতে সাহায্য করে, ফাইলেরিয়া, ঠিক আছে, বা গোদ এটা কিন্তু করে। এবার দেখো অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া করে, ঠিক আছে, অ্যানোফিলিস এটা কিন্তু অবশ্যই স্ত্রী, ঠিক আছে, স্ত্রী মশা অবশ্যই। এরা কিন্তু প্রত্যেকটা কি বলতো ভেক্টর কাকে বলে, ভেক্টর যারা রোগ জীবাণু ছড়িয়ে দেয় তাদেরকে বলা হয় ভেক্টর, ঠিক আছে, এদেরকে বলা হয় ভেক্টর, বোঝা গেল। বেশ, 22-এর কোশ্চেন, অর্থাৎ 22খানা কোশ্চেন ছিল। তো লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে আজকের জন্য লাস্ট যেটা কোশ্চেন সেটা দেখো যে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং CH অর্থাৎ এটা মিথেন, এবং এগুলো প্রত্যেকটা আমাদের 8টা গ্রিন হাউস গ্যাস আছে। কার্বন মনোক্সাইডের মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক, তাহলে আমাদের সব থেকে বেশি আছে কার্বন ডাইঅক্সাইড। ভুল আছে কোশ্চেনটা, এখানে কার্বন ডাইঅক্সাইড হতো, তো যাই হোক যে কোনো মধ্যে একটা বেঁচে কার্বন ডাইঅক্সাইড। তার মধ্যে সব থেকে 50% বেশি আছে, 50% আছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে 25% হচ্ছে মিথেন, ঠিক আছে, 25% মিথেন। এবার বাকি আস্তে আস্তে কমতে আসে। তাহলে আমাদের সব থেকে বেশি আছে কার্বন ডাইঅক্সাইড, বোঝা গেল, সব থেকে বেশি আমাদের কার্বন ডাইঅক্সাইড।